ঠিক গত বছরের এই মাসেই হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতেই হবে নির্বাচন, এমন বার্তা সরকারের তরফ থেকে। কিন্তু বহুল প্রত্যাশিত এই নির্বাচনে ফিরবে কি গণতন্ত্র? জুলাই আগস্টের অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটাই বাস্তবায়ন হবে কতটা, নাকি কথার ফুলঝুরির মাঝেই আটকে যাবে সকল প্রত্যাশা? নির্বাচনের নানা বিষয় নিয়ে আজ আলোচনা করতে চাই ভোটের ট্রেনের 61তম পর্বে। সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। আজকে বরাবরের মতোই দেখে আসতে চাই যে আজ রাজনৈতিক মাঠে নির্বাচন নিয়ে কে কি বলেছেন, সেটাই শুরুতে দেখে আসবো। দেখতে পাচ্ছি যে আজকে যেই প্রধান উপদেষ্টা কিন্তু জুরিখে কথা বলেছেন যে নির্বাচনের অংশ নেয়ার কোনো আগ্রহ নেই বলে তিনি জানিয়েছেন। এবং ইসির সচিব আব্দুর রহমান এল মাসুদ তিনি কথা বলেছেন যে নির্বাচন 2025 সালের ডিসেম্বর অথবা 2026 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে বলে তিনি একটি সময় কিন্তু আজকে জানিয়েছেন। এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে অন্তর্বর্তী সরকার কোনো ধরনের মাস্টার প্ল্যানের মধ্যে রয়েছে কিনা এবং নির্বাচন নিয়ে কেন গড়িমসি করা হচ্ছে সেই ব্যাপারে তিনি কিন্তু প্রশ্ন রেখেছেন অন্তর্বর্তী সরকারের নিকট। আজকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে জামায়াত ক্ষমতায় আসলে সমতার ভিত্তিতে উন্নয়ন করবে বলে জানিয়েছেন। এবং সব মিলিয়ে আজকে আসলে বলাই যায় যে নির্বাচনের মাঠে যেই রাজনৈতিক দলগুলো কথা বলেছে সেই সব জায়গা থেকে আসলে বোঝা যায় যে আগামী দিনের যে নির্বাচন, সেটা নিয়ে আসলে বেশ রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রস্তুতি যথেষ্ট রয়েছে। এবং সরকারের তরফ থেকেও কিন্তু বলা হচ্ছে যে নির্বাচন সেটা এই বছর কিংবা আগামী বছরের জানুয়ারির মাঝে কিন্তু হওয়া সম্ভব। আজ অতিথি হিসেবে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য বোরহান উদ্দিন নোমান। যুক্ত হচ্ছে তার সঙ্গে। নোমান, আপনাকে স্বাগত। আমরা জানতে চাই যে আসলে গত ডিসেম্বর নাগাদ কিন্তু আপনাদের যিনি মুখ্য সমন্বয়ক সার্জিস আলম তিনি জানিয়েছেন যে জাতীয় নাগরিক কমিটি সেটা কিন্তু রাজনৈতিক দলের দিকে আগাবে না। তবে গত কয়েকদিন আগে আমরা কিন্তু দেখেছি যে আপনাদের যিনি সদস্য সচিব তিনি জানিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে একটি রাজনৈতিক দল আসছে। তো দুইটা মিলে আসলে কি কোনো কনফ্লিক্ট তৈরি করবে কিনা? ধন্যবাদ আপনাকে এবং আরও যারা শুনছেন সবাইকে। প্রথমত, জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে বা হবে কি না, এটাই তো প্রশ্ন। যদি বুঝে থাকি তাহলে হচ্ছে জাতীয় নাগরিক কমিটি যখন তৈরি হয় তখন আমাদের স্পষ্টভাবে বলা হয়েছিল যে এটা একটা সিভিল স্পেস, প্রেশার গ্রুপ আকারে আমরা অভ্যুত্থান এবং 24-এর বিপ্লবের যারা কাজ করেছেন সবাইকে নিয়ে একটা রাজনৈতিক রিফরমেশন বা আমরা নতুন যে বাংলাদেশ গড়তে চাই সবাইকে নিয়ে সেটা একটা প্ল্যাটফর্ম। এখান থেকে একটা রাজনৈতিক দল হবে, কিন্তু এটা একটা রাজনৈতিক উদ্যোগ, কিন্তু নাগরিক কমিটি রাজনৈতিক দল নয়। তো আমাদের মুখ্য সংগঠক সার্জিস আলম যেটা বলেছিলেন যে নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল না, এটাও সত্য। এবং গত কিছুদিন আগে আপনি যার কথা বললেন যে আমাদের আক্তার হোসেন, নিচিরা বলেছিলেন যে নতুন রাজনৈতিক দল ফেব্রুয়ারির মাঝামাঝি আসবে, সেটা নাগরিক কমিটি থেকে নতুন রাজনৈতিক দল হতে পারে, হবে। এবং নাগরিক কমিটি সিভিল স্পেস হিসেবেই থেকে যাবে। সেক্ষেত্রে আপনাদের রাজনৈতিক দলের আসলে উদ্দেশ্যটা কি হবে বা আপনারা কি ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যাবেন? যদি আর একটু এলাবোরেট করে বলি তাহলে হচ্ছে রাজনৈতিক দলের আসলে কাজটা কি বা আমরা রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা কেন দেখা দিবে, সেটা হচ্ছে যদি আমাদের মূল উদ্দেশ্যই একটা ইলেকশনের মাধ্যমে পাওয়ারের ট্রানজিশন করা, তাহলে তো আমাদের রাজনৈতিক দলের উদ্দেশ্যটা আসলে এখানে খুবই ন্যারো হয়ে যাবে। নতুন যে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যে দাবিগুলো তুলছি, বিশেষত আমি যদি আরও স্পষ্টভাবে বলি যে বাংলাদেশের যে 24-এর অভ্যুত্থান, এটা কি শুধুমাত্র কোটা আন্দোলনকে কেন্দ্র হয়েছিল, নাকি দীর্ঘ 15 বছরের একটা ফ্যাসিস্ট সরকারের আদলে যে নতুন এস্টাবলিশমেন্ট তৈরি হয়েছিল এবং গত 53 বছরে যে বাঙালি ন্যারেটিভের মাধ্যমে এক ধরনের বিভাজনের রাজনীতি তৈরি করে আমাদের এই অঞ্চলের মানুষের, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ বা বাংলাদেশি চিন্তাকে বাংলাদেশমুখী যে রাজনীতি, এইটাকে রিভার্স করে একটা ফ্র্যাগমেন্টেড এবং আরও স্পেসিফিকলি বললে এক ধরনের অপহরণের রাজনীতির মাধ্যমে আমাদের বাংলাদেশের ন্যাশনাল ইন্টিগ্রেশনকে ভূমিক এক ধরনের প্রশ্নের সম্মুখীন করে যে রাজনীতি তৈরি হয়েছিল, আমরা এখান থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দরকার। এবং যেটা হবে ইন্টিগ্রেটেড, কিছু ব্যাপারে আমাদের সকল রাজনৈতিক দলের একমত থাকবে। তার মধ্যে যদি আমি আরও স্পেসিফিকলি বলি যে বাংলাদেশ প্রশ্নে সকল রাজনৈতিক দল একমত পোষণ করবে বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থ, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্ব
এবং প্রপোর্শনালি একেবারে ন্যায্যতার ভিত্তিতে সকল রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক, বিশেষত এই অঞ্চলে যতগুলো হেজিমন আছে রিজিওনাল পাওয়ার, তাদের সাথে আমাদের সম্পর্কটা খুবই স্পেসিফিকলি হবে। এবং মানুষের অধিকার, আমরা যেই কথাগুলো বারবার বলে আসছিলাম যে 1971 সালে আমাদের যে মুক্তিযুদ্ধ যে 3টে প্রিন্সিপালের উপরে হয়েছিল, দেখা গেল যে মুক্তিযুদ্ধের পরে আমাদের সেই প্রিন্সিপালগুলো হারিয়ে গেছে। ঠিক এই কারণে আবার 75 সাল পরবর্তী সময় নতুন একটা বিপ্লবের জন্ম হলো। 90 সাল পরবর্তী আবার আমরা দেখলাম যে আবার আর একটা নতুন বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে তৈরি করতে হলো। ঠিক 2008-এর নির্বাচনের পরে গত 16 বছর বাংলাদেশের উপরে জেঁকে বসছিল নতুন ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদের কারণ হচ্ছে এই আমাদের রাজনৈতিক ব্যবস্থা, এবং এই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যেই ক্ষমতায় আসবে সেই এরকম ফ্যাসিস্ট হয়ে উঠতে হয়তো বাধ্য হবে। এবং এই যে সংবিধান, যে রাষ্ট্র কাঠামো, রাজনৈতিক পলিটি আছে, এই পলিটিটাই আপনার এক ধরনের ফ্র্যাগমেন্টেড বা অপরায়ণের বাধ্য করবে। তো সেক্ষেত্রে আমরা যে রাজনৈতিক দল নিয়ে আসবো বা আমরা যে রাজনৈতিক দলের চিন্তা করছি, সেক্ষেত্রে আমরা সবাইকে নিয়ে চলার, আমার সাথে আপনার দ্বিমত থাকতে পারে, কিন্তু আপনার মতামত প্রকাশ করার জন্য পর্যাপ্ত স্পেস, আপনার মতামত দেওয়ার জন্য, আপনার কথাটা বলার, আপনার অধিকার এনশিওর করার জন্য আমি জীবন দিতে রাজি থাকবো। এই যে রাজনৈতিক কনসেন্ট, সকল দল মত নির্বিশেষে আমরা সবাই রাজনীতিটা করার যেই সিভিল স্পেস, এটার জন্য নতুন রাজনীতি নিয়ে আসবো, এবং এটি আমাদের ম্যানিফেস্টো। আপনারা মতামত বাস্তবায়নের কথা বলছিলেন, তবে আমরা যতটুকু জানি আগামী দিনে হয়তো নির্বাচনে আপনারা অংশ নেওয়ার ব্যাপারে আগাচ্ছেন, কিন্তু বলা হচ্ছে যে সংস্কার কিংবা নির্বাচন, এটা নিয়ে একটা কনফ্লিক্ট আসলে আছে। সেক্ষেত্রে বিএনপির যিনি রুহুল কবির রিজভী, তিনি কিন্তু আজকে বলেছেন যে সংস্কার এবং নির্বাচন, এই কথাটি শেখ হাসিনার কথার প্রতিধ্বনি। এই বিষয়টি নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব, তবে তার আগে দিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত। যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য বোরহান উদ্দিন। আমরা যেটা আসলে বিরতির আগে কথা বলছিলাম যে আপনারা যেহেতু আগামী দিনে নির্বাচনে আসছেন, সেক্ষেত্রে আপনাদের আসলে প্রত্যাশা সংস্কার হয়ে নির্বাচনটা হোক, কিন্তু আজকেই আসলে বলা হয়েছে যে সংস্কার পরে নির্বাচন, এই কথাটি শেখ হাসিনার প্রতিধ্বনি। কি বলবেন? ধন্যবাদ। সংস্কার এবং নির্বাচন দুইটো প্যারালালি মুখোমুখি না। বাংলাদেশের যে রাজনৈতিক আবহ এবং যে আমরা পলিটির কথা বলছিলাম, এখানে যদি আপনি নির্বাচন করতে হয় তাহলে কিছু রিফর্মেশন আগে করতেই হবে। এবং এক্ষেত্রে এমন না যে আপনার নির্বাচনের জন্য সংস্কার আটকে থাকবে বা সংস্কার না হলে নির্বাচন হবে না। এবং এক্ষেত্রে একটা টাইমলাইন বা আমাদের একটা নীতিগত সিদ্ধান্ত সকল রাজনৈতিক দলগুলো নেওয়া উচিত। আমি সেক্ষেত্রে যেটা মনে করি সেটা হচ্ছে নির্বাচনটা হতে হবে সংস্কার এর সাথে সাথেই, সংস্কারও চলবে এবং নির্বাচনও হবে। দুইটা এমন না যে একটার সাথে একটা কনফ্লিক্টিং। কিছু ব্যাপারে সকল রাজনৈতিক দল যদি একমত হয়ে যায় তাহলে নির্বাচন হওয়া তো খুব স্বাভাবিক, এবং এটা খুব টাইম বিং ইস্যু না। আপনি যদি আরও স্পেসিফিকলি বলি যে নির্বাচন করার জন্য নির্দিষ্ট টাইম ফ্রেম থাকবে, অন্তত কিছু সিদ্ধান্ত, কিছু রিফরমেশনের ব্যাপারে সকল রাজনৈতিক দলগুলোর একমত হওয়া জরুরি। ফর এক্সাম্পল, আপনি রাষ্ট্র কাঠামোতে যেই কথাগুলো ইনফ্যাক্ট বিএনপিও দিয়েছিল যে তাদের 31 দফাতে যে একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এক্সিস্টিং যে কনস্টিটিউশনাল প্যারাডাইম আছে, এই প্যারাডাইমের মাধ্যমে এটা যদি আপনি পরিবর্তন না করেন বা এটাকে আপনি রিফরমেশন না করেন, তাহলে নির্বাচন দিলেই কি না দিলেই কি। 2 নম্বর, নির্বাচন যে আপনি বলছেন, যদি আমরা এখানেও একটা নির্বাচন প্রক্রিয়াটাকে যে আমরা যদি প্রশ্নবিদ্ধ না করি, বা নির্বাচন যেই প্রক্রিয়া হবে, এক্সিস্টিং যে কনস্টিটিউশন আছে এর আদলে নির্বাচন কি আদৌ সম্ভব, বা এই কনস্টিটিউশন এই নির্বাচন ব্যবস্থা কেন ফাংশন করছে? অ্যান্সার হচ্ছে না, করছে না। যদি না করে তাহলে আপনি নির্বাচন কেমনে করবেন? অন্তত কিছু রিফরমেশন তো আপনার করতেই হবে। তার মানে নির্বাচন এবং রিফরমেশন দুইটা কনফ্লিক্টিং ইস্যু না। নির্বাচন করার জন্য আপনার সার্টেন ক্যাম্পেইন, প্রত্যেকটা রাজনৈতিক দল, যদি আমি আরও স্পেসিফিকলি বলি, বিএনপি নিজেও গত 16 বছর রাজনীতিটা করতে পারেনি। বিএনপির অঙ্গ সংগঠন যে রাজনৈতিক দলগুলো আছে তারা তো গত 16 বছর রাজনীতির মাঠে থাকতে পারেনি, তো তাদেরও তো দল গুছানোর একটা প্রস্তুতি আছে। এখন এই দল গুছানোর প্রস্তুতির মাঝে যে আজকে যে সমস্যাগুলো আমাদের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়ে আছে, যেমন দল গঠনের জায়গায় আপনি বিএনপি রাজনৈতিক দল, জামাত রাজনৈতিক দল, যতগুলো রাজনৈতিক দল আছে তাদের দলীয় কাঠামোতে গণতন্ত্রের চর্চা জরুরি। যদি দলীয়
গঠনগত দিক থেকে যদি আমরা গণতন্ত্রের ব্যাপারে একমত না হতে পারি, নির্বাচন হলে কি হবে, না হলে কি হবে, সেক্ষেত্রে নির্বাচন চলার জন্য একটা নির্দিষ্ট টাইমলাইন বেঁধে দেওয়া হবে। ঠিক একই টাইমে সব রাজনৈতিক দলকে আবার একমত পোষণ করতে হবে যে না, আমাদের অন্তত সার্টেইন রিফরমেশন কমপ্লিট করতেই হবে এই সরকারের আদলে। আদারওয়াইজ কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গেলে, রাজনৈতিক সরকার গঠিত হলে তখন আর এই রিফরমেশনগুলো হয়তো করা কঠিন হয়ে যাবে। কিন্তু আপনি সংস্কারের কথা যেমন বলছিলেন যে আসলে কোন কোন সংস্কারগুলো খুব জরুরি বলে মনে হচ্ছে? দেখুন, আপনি যদি শুরুতেই বলি যে সংবিধান যে জিনিসটা আছে, আমাদের রাষ্ট্র কাঠামোর যেই রিফরমেশনগুলো সিস্টেমকে রান করে, গভর্নেন্সকে রান করে, সেটার একটা ইস্যু। আর প্রিন্সিপাল কিছু সংস্কার, প্রিন্সিপালি যেই বিষয়গুলোতে আমাদের একমত হওয়া দরকার, সেই একমতের ইস্যুগুলোকে যদি আমরা অ্যাড্রেস না করি, বিশেষ করে ধরেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স। আজকে যদি আমরা বলি এক্সিস্টিং যে ক্ষমতা কাঠামো আছে, এখানে রাষ্ট্রপতি এর ইমপিচমেন্টে কোনো ওই কি খোলা আছে? আচ্ছা, নাই। আপনি এখন এখানে প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতি কতটুকু পাওয়ার শেয়ার করবে, এটা কি কোনো রিফরমেশন সংবিধানভাবে এটা কোনো টাইমলাইন দেওয়া আছে, বা এটা কোনো আলাদা পাওয়ারের স্ট্রাকচার দেওয়া আছে? আচ্ছা, নাই। এখন এই যেগুলো প্রিন্সিপাল, রাষ্ট্র চালানোর মৌলিক কিছু প্রিন্সিপাল, আমি যদি সংবিধান না বলে প্রিন্সিপাল বলি, তাহলে এই জায়গায় তো আগে আমাদের রিফরমেশনগুলোকে অ্যাড্রেস করা জরুরি। এর পাশাপাশি আপনি স্থানীয় সরকার ব্যবস্থা যেগুলো চালু আছে, খুব ভালো। এরপরে আমাদের যেই এমপি বা আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা চালাতে গিয়ে দেখা যাচ্ছে যে উপজেলা ইলেকশন, উপজেলা চেয়ারম্যান এবং এমপি, এদের মধ্যে পাওয়ারের এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স দরকার। রাষ্ট্র ফাংশন করার ক্ষেত্রে আমরা দেখি যে এমপি হন, উনি আসলে সকল পাওয়ারকে এক্সারসাইজ করেন, এবং এমপি আসলে এখানে কোনো ধরনের পাওয়ার ভোগ করতে পারে না, খুব সিলি কিছু পাওয়ার ভোগ করেন। তো এইটা তো প্রিন্সিপালি যদি আমরা রাষ্ট্রকে ফাংশনাল করতে চাই এবং গণতন্ত্রকে আপনি যদি এখানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনি যদি ধরে রাখতে চান, তাহলে তো এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে। জি, সেই সব বিষয় নিয়ে আসলে আমরা কথা বলবো। আপনি বলছিলেন যে বেশ কিছু আসলে জরুরি সংস্কার কিন্তু জরুরি, আপনি যুক্ত থাকবেন। আমরা আসলে যেটা বলছিলাম যে আপনি বলছিলেন যে বেশ কিছু সংস্কার আসলে জরুরি, তবে আগামী দিনে যেহেতু নির্বাচন, সেই নির্বাচনে আপনারা হয়তো অংশ নেবেন বা অন্যান্য দল নিবে, সেক্ষেত্রে আওয়ামী লীগের নির্বাচনে আসার ব্যাপারে কতটা সমীচীন বা কতটা সুযোগ দেয়া হবে বলে মনে হচ্ছে? আমি যদি এটাকে আওয়ামী লীগের রাজনীতির বা তাদের যে রাজনৈতিক ফিলসফি সে জায়গা থেকে বলি, তাহলে আওয়ামী লীগের নিজেই তো নির্বাচন চায় না। গত 3টা ইলেকশন বা আওয়ামী লীগ নিজে অন্য কোনো রাজনৈতিক দলকে নির্বাচন দিতে চায়নি। তো প্রিন্সিপালি আওয়ামী লীগ নিজে তো ইলেকশনের পক্ষে না, এক। দ্বিতীয়ত, আওয়ামী লীগ যেই ফ্যাসিস্ট যে রক্তের গঙ্গা বসাই দিয়ে এই দেশে এই ব্যবস্থাকে তৈরি করেছে, আমি স্ট্রংলি ডিসএগ্রি করছি এবং আমার দলের পক্ষ থেকে বলছি যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নাই, অন্তত আগামী 3টা ইলেকশন, এক। দ্বিতীয়ত, ইউরোপে আপনি যদি দেখেন ডিনাজিফিকেশন নামে একটা পলিসি আছে। একটু জানতে চাই যে আসলে 3টা ইলেকশন কেন নয়, মানে 3টা ইলেকশনের পরে কেন আর আগে কেন নয়? যদি আওয়ামী লীগ সিভিল স্পেসে তাদের রিডেমশন হয়, তাহলে তাদের অন্তত 3টা ইলেকশন তাদের ইলেকশনের বাইরে থাকতে হবে। যদি আওয়ামী লীগকে সিভিল স্পেস থেকে আপনারা দিতেই চান, ওকে, আমি এগ্রি, ডেমোক্রেটিক ভ্যালুতে এগ্রি করে, যেহেতু তারা বাংলাদেশের নাগরিক, আমরা ন্যাশনাল ইন্টিগ্রেশনের স্বার্থে তাদেরকে আমরা অ্যাকোমোডেট করতে চাই। বাট তাদের রিডেমশনের জন্য তারা যদি জাতির কাছে ক্ষমা চেয়ে তাদের প্রায়শ্চিত্ত করে, তাহলে তাদের শাস্তি বলবো না, শাস্তি বলা উচিত না, বরং তাদের আগের কাজের প্রায়শ্চিত্ত স্বরূপ তারা 3টা ইলেকশন অন্তত, যেহেতু তারা 3টা ইলেকশন ফ্যাসিস্ট করে হিসেবে অন্য সকল রাজনৈতিক দলকে নালিফাই করে এক ধরনের একচেটিয়া নির্বাচন করছে, নির্বাচন ইনফ্যাক্ট করেও নি, অনেক আসনে 146টা আসনে ইলেকশন হয়নি, রাতের ভোটের ইলেকশন হয়েছে। এই জিনিসগুলো যেহেতু অলরেডি এস্টাবলিশড এবং প্রুভেন, তো সেক্ষেত্রে তাদের ইলেকশন অন্তত 3টা করার অধিকার থেকে বঞ্চিত করা উচিত, অথবা তাদের রিডেমশন দেওয়া উচিত। বুরহানুদ্দিন, এর বাইরে আসলে আমরা ছোট করে যদি একটু জানতে চাই যে আপনারা দল নিয়ে আসলে আসছেন আগামী দিনের রাজনীতিতে, সেক্ষেত্রে অন্যান্য দল আপনাদের কতটা সহযোগিতা ভূমিকা পালন করছে, ছোট করে?
আমরা রাজনৈতিক অন্য সকল ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে অন্য সকল রাজনৈতিক দলকেই আমাদের সহযোগী হিসেবে এবং আমাদের নতুন রাজনৈতিক বিনির্মাণের ক্ষেত্রে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া সকল রাজনৈতিক সহায়তা কামনা করছি এবং আমরা আশা করছি তারা আমাদেরকে সহায়তা করবেন। এক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলোই আমাদেরকে সহায়ক শক্তি হিসেবে মানে আমাদেরকে হেল্প করছেন। বুরহানুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সবগুলো প্রশ্নই সুন্দরভাবে আপনাদেরকে জানিয়েছেন। ভোটের ট্রেনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ভোটের ট্রেনে আবারও স্বাগত। আমরা এবার দেখে আসতে চাই সংসদীয় আসন পরিক্রমা। শুরুতে দেখব যে নাটোর 4 আসন সংসদীয় আসন 61। এই 61টি আসন অর্থাৎ নাটোর 4 কিন্তু গুরুদাসপুর এবং বড়াইগ্রাম উপজেলা নিয়ে গঠিত এবং এইখানে 61টি আসনে মোট জনসংখ্যা রয়েছে 4,94,460 জন এবং মোট ভোটার 3,71,750 জন এবং পুরুষ ভোটার এখানে রয়েছে 1,85,023 জন এবং নারী ভোটার কিছুটা বেশি 1,86,727 জন। আজকে যেসব বিষয় নিয়ে আসলে আলোচনা হয়েছে সেক্ষেত্রে যে আমাদের সঙ্গে যিনি অতিথি ছিলেন তিনিও কিন্তু জানিয়েছেন যে আগামী দিনের যেই নির্বাচন, আগামী দিনের যে মানুষের প্রত্যাশা এবং গণতন্ত্র সব মিলিয়ে নতুন একটি দলের কাছে আসলে মানুষের নানা ধরনের প্রত্যাশার কথা তারা কিন্তু শুনতে পাচ্ছেন এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু আসলে মুখিয়ে আছে যে আগামীর যে নির্বাচন সেটা বিগত যে নির্বাচনগুলো নিয়ে আসলে প্রশ্ন উঠেছে সেই ধরনের একটি নির্বাচন হবে না এবং অবাধ একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সবাই আসলে ভোট দিতে পারবে বলেই ভোটারদের প্রত্যাশা। এই ছিল ভোটের ট্রেনের আজকের আয়োজন। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।